কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহ শুরু। প্রত্যাশা অনুযায়ী দাম না পেয়ে হতাশ মৌসুমি ফরিয়ারা। সরকার তো দাম বাড়াইছে বলছে, ঠিক আছে, কিন্তু এই যারা তো সিন্ডিকেট করছে, ঠিক আছে, আমরা তো দামই করতেছে। এটা এখন নদী ফালা ছাড়া বুদ্ধি নেই, আমার আর কিছু করার নাই। কেননা ফালা দেওয়া ছাড়া আমার জায়গাও নেই, আমি লবণ টবণ দেবো। কোরবানির পশুর বর্জ্য অপসারণ চলছে পুরোদমে। ঢাকা উত্তর সিটিতে 10 ঘন্টা এবং দক্ষিণে 12 ঘন্টায় সরবে আবর্জনা। দেশের কল্যাণে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত। বিশ্ব শান্তি, সুখ এবং সমৃদ্ধি কামনা। এপ্রিল উপযুক্ত নয়, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত বললেন মির্জা ফখরুল। নির্বাচনী সংস্কার চায় জামায়াত, সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা। এবং বাফুফের উপহারের পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করল টিম বাংলাদেশ। পথে খুদে দর্শকের অটোগ্রাফের আবদার মেটালেন হামজা। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন ঢাকা, সঙ্গে আছি আমি শরীফ রওশন। কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংগ্রহ শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ঢাকার সায়েন্স ল্যাবে কাঁচা চামড়া আসতেও শুরু করেছে। সে বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিউল, কাঁচা চামড়ার দরদাম কেমন দেখছেন সায়েন্স ল্যাবে, আর গরমে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা কতটা রয়েছে? রওশন, আপনাকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে, যেখানে আসলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কাঁচা চামড়াগুলো আসতে শুরু করেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখে, সেটি হচ্ছে যে এই কাঁচা চামড়াগুলো কিন্তু সকাল থেকে এখানে আসা শুরু করেছে, এবং এরপর কিন্তু যারা ট্যানারি মালিক রয়েছে কিংবা মালিকের পক্ষ থেকে যারা এসেছেন, তারা কিন্তু এই চামড়াগুলো কালেক্ট করা শুরু করেছে, তারা সংগ্রহ করা শুরু করেছে। তবে প্রতি বছরের ন্যায় এই বছর আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে এই কাঁচা চামড়ার যে দাম, সেটি নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে আমরা এক ধরনের বাক বিতণ্ডা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে 1350 টাকা শহরের ভিতরে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে, এবং ঢাকার বাইরে যেটি সেটা হচ্ছে 1050 টাকা। তবে এই কাঁচা চামড়ার দাম যেটি নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু লবণ দেওয়া কাঁচা চামড়ার দামটি নির্ধারণ করা হয়েছে, যার কারণে অনেকেই যারা মৌসুমি বিক্রেতা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে চামড়ার দাম তারা পাচ্ছেন না। তবে যারা চামড়া কালেক্ট করছে, যারা সংগ্রহ করছে বিভিন্ন ট্যানারি থেকে, তাদের দাবি হচ্ছে যে তারা যে চামড়াটি নিচ্ছেন সেটি আসলে সেই শ্রমিক খরচ, প্রসেসিং খরচ এবং কেমিক্যাল প্লাস হচ্ছে লবণ মাখানোর পরে সেই দামটা হয়তো 1350 টাকা হবে, যার কারণে তারা বলছেন যে তারা আসলে 1350 টাকা দিয়ে চামড়া কিনবেন না কিংবা তারা কিনছেন না। এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে যারা নিয়ে আসছেন তারা বলছেন যে তারা চামড়ার দাম পাচ্ছে 600 থেকে 700 টাকা এভারেজে, সর্বোচ্চ 800 টাকা, যেটি আসলে তারা গত বছরও পেয়েছেন। যার কারণে আসলে চামড়া তারা কিনতে বিক্রি করতে এসে অনেকেই ফেরত যাচ্ছেন, অনেকে বনিবনা হচ্ছে না। তারা বলছেন যে এবারও অনেক চামড়া তারা ফেলে দেবেন। কিন্তু আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যেটি প্রতি বছর আসলে হয়ে থাকে, সেটি হচ্ছে যে এই কাঁচা চামড়া যখন গরুর শরীর থেকে ছাড়ানো হয় তখন আসলে চামড়া অনেক নষ্ট হয়। সেই নষ্টের কারণেও কিন্তু অনেকে এই চামড়াটি কিনতে চাচ্ছে না। তারা বলছেন যে চামড়াগুলো যখন তারা চেক করছেন তখন তারা দেখছেন যে চামড়ার শরীরের বিভিন্ন জায়গায় আসলে 2 থেকে 3টি স্পট পাওয়া যাচ্ছে, যে স্পটগুলোর কারণে পরবর্তীতে এই চামড়াটির দামও আসলে কমে যাবে। যখন চামড়াটি ফিনিশড লেদারে পরিণত হবে তখন কিন্তু সেই চামড়ার দামও কমে যাবে, একই সাথে কিন্তু সেই চামড়া থেকে আসলে তারা খুব একটা লাভবান হবে না। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এবছর কাঁচা চামড়া সংগ্রহ কীরকম হতে পারে। তারা বলছেন যে তারা মনে করছেন যে কাঁচা চামড়া, তারা যেটি বলছেন যে কাঁচা চামড়া আসলে তারা যাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে, তবে সেটি আস্তে আস্তে সেই পূরণ হবে, কারণ ঢাকার বাইরের চামড়াগুলো কিন্তু 7 দিন পর রাজধানীতে ঢুকবে। আরেকটি বিষয় আপনি জিজ্ঞেস করেছিলেন যে গরমে কাঁচা চামড়া নষ্ট হবে নাকি। এবার গরম যেমন আছে, বৃষ্টিও আছে, যার কারণে দুটির কারণেই কিন্তু কাঁচা চামড়া নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। তারাও বলছেন যে আসলে আজকের দিনে তো মাত্র ব্যবসা শুরু হলো, হয়তোবা দুপুরের পরে 2টার পর থেকে বোঝা যাবে যে কাঁচা চামড়ার সংগ্রহ কেমন হলো কিংবা দাম কেমন পাওয়া গেছে। রওশন, এই সায়েন্স ল্যাবরেটরি থেকে এই ছিল আমার কাছে কাঁচা চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। চামড়া সংগ্রহের সবশেষ খবর জানাতে সায়েন্স ল্যাব থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর।
নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। একই সঙ্গে সড়ক থেকে শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানী তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস এবং একই সাথে যুক্ত হচ্ছেন সাগর। শুরুতেই শম্পা, আপনার কাছে জানতে চাই বর্জ্য অপসারণ কেমন চলছে আর স্বেচ্ছাসেবক যারা নিয়োজিত হয়েছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন? বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে তেজগাঁ এলাকায় আমি এই মুহূর্তে আছি, এখানে বৃষ্টি শুরু হচ্ছে এবং এই বৃষ্টির কারণে যেটি হবে যে সিটি কর্পোরেশন সবসময় চায়, এটি তাদের বলা চলে অঘোষিত একটি চাওয়া, যে বৃষ্টি যদি হয় তাহলে সিটি কর্পোরেশনের কাজ কিন্তু অনেকটাই কমে যায়। কারণ বৃষ্টির কারণে পশু কোরবানির যেসব বর্জ্য সেগুলো অনেকটাই ধুয়ে চলে যায়, বিশেষ করে রক্ত এবং পানীয় যেসব বর্জ্য আছে সেগুলো কিন্তু ধুয়ে ড্রেনে চলে যায়। ফলে সিটি কর্পোরেশনের জন্য এই বৃষ্টিটা বলা চলে সহায়ক, যদি রাজধানীবাসীর জন্য সেটি ততটা সুখবর বয়ে আনছে না। কারণ আজকে কোরবানির দিন, সবারই নানান রকম ব্যস্ততা রয়েছে। ফলে যদি এই বৃষ্টি দীর্ঘ সময় ধরে হয় তাহলে তাদের জন্য একটি ভোগান্তির সৃষ্টি হতে পারে। এবং আমি এখন যদি বর্জ্য অপসারণের খবরের কথা বলি, আমরা সকাল থেকেই দেখেছি তেজগাঁ সহ রাজধানীর কমলাপুর মতিঝিল এলাকাতে যে হাটের বর্জ্য অপসারণ চলছে এবং কোরবানি শেষ হওয়ার পর দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে যে কোরবানির বর্জ্য অপসারণ সেটিও শুরু করে দিবে সিটি কর্পোরেশন। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে যে এবার এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য হওয়ার পরিমাণ, সম্ভাব্য পরিমাণ হচ্ছে 20,000 মেট্রিক টন, যেটি অপসারণের জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং সেই সঙ্গে এই সিটি কর্পোরেশনের এলাকায় যেসব জায়গায় এসটিএস বা বর্জ্য রাখার ভাগার রয়েছে সেগুলোতে যেসব পরিচ্ছন্নতা কর্মী কাজ করে তারা কিন্তু সকাল থেকেই তৎপর রয়েছেন। এই বৃষ্টির মধ্যেও তারা অনেকেই ভিজে কাজ করছেন। অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে কাল রাত 10টা থেকে তারা ভোর রাত 3টা পর্যন্ত কাজ করেছেন, এরপর আজকে সকাল থেকে আবার কাজ শুরু করেছেন। সারাদিন তারা কাজ করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই বর্জ্য পুরোপুরি পরিষ্কার করা না হবে তারা কিন্তু কাজ করে যাবেন। এখন মূলত তারা হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছেন। যদিও এটি সিটি কর্পোরেশনের করার কথা থাকে না, এটি করে থাকে ইজারাদার, কিন্তু সিটি কর্পোরেশন যেই কাজটি করে তাদের জনবল এবং যানবাহন থাকে বলে ইজারাদাররা এই কথাটি সিটি কর্পোরেশনকে জানিয়ে থাকে যে বর্জ্যের কাজটি যেন সিটি কর্পোরেশন করে। ফলে অনেক সময় সিটি কর্পোরেশন এই কাজে সহযোগিতা করে থাকে। এই ছিল রাজধানীর তেজগাঁ এলাকা থেকে আমার কাছে কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণের সবশেষ। দক্ষিণ সিটি কর্পোরেশনের খবর জানতে চাই, সেখানে আছেন সহকর্মী শাইনুল ইসলাম সাগর। সাগর, 12 ঘন্টা সময় দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই সময়টার মধ্যে থেকে বর্জ্য অপসারণ সম্ভব কিনা? আমি এখন যে জায়গাটিতে আছি সেটি রাজধানীর কলাবাগান। এটি একটি বর্জ্য অপসারণ করার পর যে জায়গাটিতে নিয়ে আসা হয় সেটি এটি হচ্ছে আর ময়লা ট্রান্সফরমেশনের যে জায়গাটি সেটি রাজধানীর যে কয়েকটি আছে তার মধ্যে এটি একটি। আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব কিনা। আমরা আসার পর দেখেছি রাজধানীতে যে পরিমাণ পশু কোরবানি হয়ে থাকে, সাধারণত 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 7 লাখ পশু কোরবানি হয়ে থাকে। পশু কোরবানির শেষে যে পশুর যে বর্জ্য হয়ে থাকে সেটি মোটামুটি 50 লাখ টনের মতো, অর্থাৎ প্রায় 1.5 লাখ টন পশুর বর্জ্য হয়ে থাকে। আজকে যেহেতু বৃষ্টিপাত হয়নি সে জায়গা থেকে বলা যায় যে রাজধানীতে অন্যান্য বারের তুলনায় এবার তুলনামূলকভাবে কম পশু কোরবানি হয়েছে। রাস্তাঘাটে পশু কোরবানির সময় যে বর্জ্য পড়ে থাকে সে বর্জ্যগুলো অপসারণের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। এই জায়গাটিতে ঠিক কলাবাগানের যে ময়লার যে স্তূপের যে ভাগারটি রয়েছে সেখানে কোরবানির বর্জ্য কতটুকু অপসারণ হচ্ছে তার সার্বিক দিক নির্দেশনা এবং পরিদর্শন করতে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার আগে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে ময়লা আসা শুরু হয়েছে এবং সিটি কর্পোরেশন যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 12 ঘন্টার মধ্যে ময়লা তারা এখান থেকে রাস্তা থেকে এবং পুরো দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 12 ঘন্টার মধ্যে কোরবানির যে বর্জ্য থাকে সেটি অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত ইতিবাচক বিষয় হচ্ছে যে আমরা রাস্তায় আসার সময় যে বিষয়টি লক্ষ্য করেছি সেখানে দেখেছি সকাল 7:30টার পর থেকে যেহেতু কোরবানি দেওয়া শুরু হয়েছে সে জায়গা থেকে এখন পর্যন্ত অন্যান্য বার যে পরিমাণ রাস্তাঘাটে আমরা ময়লা পড়ে থাকতে দেখেছি আজকে কিন্তু সেই দৃশ্যটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সুতরাং খুব ইতিবাচক বিষয় হচ্ছে আজকে বৃষ্টি যেহেতু হয়নি সে জায়গা থেকে সবকিছুই এখন গচ্ছিত অবস্থায় রয়েছে এবং তাদের কাজ করতে সহজ হচ্ছে বলে যারা ময়লার বর্জ্য অপসারণ কেন্দ্রে করতে যে সমস্ত কর্মী যা যানবাহন যেগুলো প্রস্তুত আছে সেগুলো তাদের কাজকে সহজ করছে। তবে একটি বিষয়, বৃষ্টি হলে তাদের ইতিবাচক
ইতিবাচক নেতিবাচক দুই রকমের প্রভাব পড়ে থাকে। বা যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু তারা নিজের জনবল এবং তারা তাদের সক্ষমতা দিয়ে এখন পর্যন্ত তারা কোরবানির বর্জ্য অপসারণ করে যাচ্ছে। সে জায়গা থেকে 12 ঘন্টার মধ্যে পারবে কিনা সেটি এখন বলা যাচ্ছে না, তবে কিছু সময় আরও গড়ালে আমরা হয়তো বা জানতে পারবো যে আজকের পরিস্থিতি অনুযায়ী তারা আসলে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবে কিনা। তবে অন্যান্যবার আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রত্যেকবারই যে একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকে তার মধ্যে থেকে কিন্তু কখনো ময়লা পরিষ্কার হয়ে থাকে না। তবে এবার যেহেতু বৃষ্টি হয়নি এবং সরকার যেহেতু খুব কড়া প্রতিশ্রুতি দিয়েছেন, সে জায়গাটি আসলে এখন আমাদের দেখার বিষয় যে আসলে তারা ময়লা অপসারণ করতে পারছে কিনা। তো এই ছিল কলাবাগান থেকে আমার সবশেষ তথ্য। রাজধানীর বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। এর আগে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদ জামাতে অংশ নিয়ে বাংলাদেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রক্তাক্ত সময় পেরিয়ে বাংলাদেশকে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ার জন্য দোয়া করেছেন সকলে। তাদের প্রার্থনায় ছিল ফিলিস্তিনিদের মুক্তি কামনা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আজ সে মহিমান্বিত দিন, ত্যাগ, ভালোবাসা আর আত্মনিবেদনের দিন। তাই তো ফজরের নামাজ আদায়ের পরপরই মুসলমানদের গন্তব্য সম্প্রীতি ও প্রার্থনার ঈদগাহ ময়দান। সকালের প্রথম আলোতে ঈদগাহ মুখর হয়ে ওঠে আল্লাহু আকবার ধ্বনিতে। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আবেগঘন মিলন মেলা, যেখানে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারবদ্ধ 6 তাকবীরের 2 রাকাত নামাজ আদায়ের পর শত সহস্র মানুষ হাত তুলেছেন আকাশের পানে, মোনাজাতে ভাসিয়েছেন দুটি অশ্রুসিক্ত নয়ন। এরপর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত তুলে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান, ত্যাগ করেন জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ জামাতের এই ময়দান থেকে সকলের প্রার্থনা সুখী, সমৃদ্ধ, মানবিক এক বাংলাদেশের, যেন রক্তাক্ত এই সময় পেরিয়ে সুপথের সন্ধান পায় লাল সবুজের প্রিয় মাতৃভূমি। আগামী দিনগুলোতে অবশ্যই আল্লাহর কাছে চাই যে এই মেয়ে এবং যারা আমরা মানুষ, যারা পুরুষ এবং মহিলা যাই বলি না কেন, সবাই যাতে অনেক নিরাপদে আমরা বাসায় ফিরতে চাই। কোরবানি তো আমাদেরকে আত্মত্যাগ এবং আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। প্রার্থনায় ছিল ফিলিস্তিনের সেই শিশুদের মুক্তি, গাজার সেই নারী পুরুষের স্বাধীন জীবন, যারা কিনা ঈদ পালন করেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ফিলিস্তিনি যে একটা ঝামেলার মধ্যে পড়েছে, যাতে ঝামেলার মধ্যে ফিলিস্তিন নিরসন করতে পারে, এজন্য দোয়া করেছি। নামাজ শেষে কোলাকুলির পর সামর্থ্যবান মুসলমানরা ঈদ ময়দান ত্যাগ করেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির লক্ষ্যে। এই কোরবানি শুধু রক্ত ঝরানো নয়, এক আত্মশুদ্ধির আহ্বান, সমাজে সমান অধিকারের বাণী। ইতিহাসের এক রক্তাক্ত সময় পার করছে বাংলাদেশ, যেটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর। ঈদুল আজহার এই ময়দান থেকে কাতারবদ্ধ নামাজ আদায়ের পর দুহাত তুলে সবাই সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করেছেন যে, হে আল্লাহ, সকল অশান্তি দূর করে দাও, প্রিয় জন্মভূমি থেকে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পূর্ণ করে দাও লাল সবুজের প্রিয় মাতৃভূমিকে। পশুত্বকে পাশ কাটিয়ে মনুষ্যত্বকে সঙ্গী করে সদা জাগ্রত থাকুক ঐক্যবদ্ধ মানবিক এক বাংলাদেশ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এপ্রিল উপযুক্ত সময় নয়, ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ জামাত শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। পরে বিএনপির মহাসচিব বলেন, যে সময়টা নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে সে সময় দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ ঈদ উল ফিতর হবে। এটি মোটেই সুবিধাজনক সময় নয়। দেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও জানান তিনি। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা
ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি অর্থবহ নির্বাচন দীর্ঘদিনের অপেক্ষা। দীর্ঘদিন মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এজন্য সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সকালে মৌলভীবাজার কুলাউড়ার কুঞ্চুপুরে নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে এই কথা বলেন তিনি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পরপর 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে 11:15টার মধ্যে জামাতগুলো অনুষ্ঠিত হয়। খুতবায় কুরবানির ত্যাগ এবং তাৎপর্যময় ইতিহাস তুলে ধরেন ইমামরা। আর মুসল্লিরা বলেন, অনেক ত্যাগের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার দিকেই যেন ধাবিত হয় প্রিয় বাংলাদেশ। আরও জানাচ্ছেন আজহার লিমন। ঈদ জামাতের ক্ষেত্রে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম বরাবরই আলাদা, কারণ এখানে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন ভোর থেকে মোটামুটি 4-5 ঘন্টা ধরে মুসল্লিদের এই সমাগমের চিত্রও তাই চেনা। এখানে সবাই যে সময় মেপে এসেছেন তা নয়। কেউ ঘরের পাশের মসজিদের জামাত ধরতে পারেননি, আবার কেউ এসেছেন অনেক দূর থেকে জাতীয় মসজিদের বিরাট জামাতে অংশ নেবেন বলে। ইব্রাহিম সালাম ওনার সন্তান, নিজের সন্তান চাইছিল কুরবানি দিতে, আল্লাহ পাক সেই জায়গা থেকে ওনার সন্তান সরায়া আপনার ওই যে একটা দুম্বা দিয়ে দিচ্ছেন। অনেক মানুষ কুরবানি দেয়, কিন্তু অনেক মানুষ কুরবানি দেয় না। যারা কুরবানি দেয় তারা যদি গরিব দুঃখীদেরকে সাহায্য করে তাহলে ভালো হয়। ঈদুল আজহার এই জামাতে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভিড় ছিল তা নয়, তবে নিরাপত্তা ছিল কিন্তু কড়াকড়ি নয়। নতুন পাঞ্জাবি, পরিপাটি সাজ, সঙ্গে খুশবুর ঘ্রাণ। বাবার হাত ধরে মসজিদের তপ্ত হয়ে ওঠা প্রাঙ্গণ অতিক্রম করছিল যারা, আনন্দ ছিল তাদের মুখেও। কথা হলো কলকাতার 2 বাঙালি মুসলিম ছাত্রের সঙ্গে। সকাল সকাল এসেছিলাম, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। প্রত্যেকটা বাংলাদেশি অনেক ভালো, এবং বাংলাদেশি প্রত্যেকটা ফ্রেন্ড আমাদের প্রত্যেক ঈদে বাড়িতে ডাকে এবং আমরা যাই। খতিব ইমামদের খুতবায় বারবার উঠে এসেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, শিশু ইসমাইল আলাইহিসসালাম, মা হাজেরা কিংবা সারার দীর্ঘ ত্যাগ আর সংগ্রামের ইতিহাস। আগত মানুষেরাও ত্যাগের জুলাইয়ের স্মৃতিতে ফিরতে চেয়েছেন এই কুরবানির সুতো ধরে। 5ই আগস্ট বা জুলাই মাসে যেই ধরনের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা আশা করেছিলাম, সেই আশা মনে হয় না পূরণ হবে। ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই রকম। তারপরও আমরা আশাবাদী, দেখা যাক সামনে কি হয়। দেশে তো লাস্ট 1 ইয়ার একটা ক্রিটিক্যাল মুহূর্ত গেছে, সেটি ক্রিটিক্যাল মুহূর্ত থেকে আমরা অনেকটা এর মুহূর্তে ভালো আছি আমি মনে করি। যেন আমাদের যে ন্যায্য দাবি যে বৈষম্য থাকবে না, সেটা যেন মানুষ এটাকে নিয়ে আঙ্গুল তুলে না দেখাইতে পারে যে এখনো বৈষম্য আছে। প্রতিটি জামাতের পর দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর কাছে নতশিরে আবেদন করেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। দেশ ও রাজনীতির জন্য ভিন্ন প্রেক্ষাপটের এই ঈদেও মানুষেরা তাদের অপূর্ণ আকাঙ্ক্ষার কথা বললেন। তারা বললেন, 1000 বছর ধরে এই দিনটিতে ত্যাগের ইতিহাসের যে চর্চাটা হয় সেটা এবার বাস্তবে প্রতিফলিত হোক জাতীয় ও রাজনৈতিক জীবনে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আজহার লিমন, এখন ঢাকা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া। এরপরই সৃষ্টিকর্তার সন্তুষ্টির কামনায় সামর্থ্যবান মুসল্লিরা কোরবানি করেন পশু। প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
ঈদের দিন সকাল 7:30টায় চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরের জামিয়াতুল ফালাহ ময়দানে। এই জামাতে সামিল হন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। জামিয়াতুল ফালাহ প্রাঙ্গণে দ্বিতীয় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। কোরবানির একটা পশু জবাই করে যে 3 ভাগ করতে হয়, একটা নিজের জন্য, একটা গরিব আত্মীয় স্বজনের জন্য, আর একটা হচ্ছে অসহায় দুস্থদের জন্য। এই চিন্তা ভাবনাটা যাতে আমাদের থাকে। কুমিল্লা জেলায় 4018টি ঈদের জামাত হয়েছে। শনিবার ঈদের দিন সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। ঈদের জামাত আদায়ে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির ঢল নামে। সকাল 7:30টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়, যেখানে একসাথে অন্তত 30,000 মুসল্লি এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঈদের নামাজ আদায় করেন। ঈদের আনন্দ সকলের মাঝে বিরাজ করুক, আমাদের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি যেন মহান আল্লাহ বিরাজমান রাখেন। সারা দেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। যত অহংকার আছে, দেশ আছে এবং ক্রোধ আছে, আমরা সব বিসর্জন দেব। রাজশাহীতে ঈদের দিন সকালে জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কামনায় দোয়া করা হয়। সকাল 7:30টায় রাজশাহীর প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। আজকের এই দিনটা সবার জন্য আনন্দ ভরে আসুক। যারা কোরবানি দিয়েছে এবং যারা আমরা দিতে পারিনি, তারা প্রত্যেকে একে অপরের জন্য সহযোগী হই, একে অপরের সাথে আনন্দটা ভাগাভাগি করি। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে 198তম ঈদের জামাতে অংশ নিতে ঢল নামে মুসল্লিদের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যয় দাস, এখন। আবারও জানাবো চামড়া সংগ্রহের খবর। কোরবানির চামড়া আসতে শুরু করেছে আড়তগুলোতে। নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার ঋষিপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ এবং রাজশাহীর শিরেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। খালেদ, জানাবেন যে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কার্যক্রম কেমন দেখছেন? কুমিল্লায় চামড়া কিন্তু আসতে শুরু করেছে কুমিল্লার ঋষিপট্টিতে। কুমিল্লা নগরীর এই ঋষিপট্টিতে প্রায় 15,000 চামড়া সংগ্রহের প্রস্তুতি নিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আমরা সকাল থেকেই দেখছি যে কোরবানির পশুর চামড়া তুলে নেওয়ার পর সেখান থেকে কিন্তু সংগ্রহ করে এই ঋষিপট্টিতে নিয়ে আসা হচ্ছে। অনেকেই ব্যক্তিগতভাবে চামড়া এখানে নিয়ে আসছেন, কারণ বিভিন্ন এলাকাতে যে চামড়া সংগ্রহ করা হচ্ছে সেটি আসলে তারা ন্যায্য দাম পাচ্ছেন না বলেই অভিযোগ রয়েছে এবং সেজন্য তারা কিন্তু এখানে নিয়ে আসছেন। এখানেও যে ন্যায্য দাম পাচ্ছেন সবাই তাও কিন্তু না। এখানে 500 থেকে 600 টাকায় কাঁচা চামড়া কেনা হচ্ছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সেগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে সেগুলোতে আরও 3 থেকে 350 টাকার মতো তাদের খরচ রয়েছে এবং মজুরি রয়েছে, যার কারণে আসলে তারা চামড়াটা সঠিকভাবে তারা আসলে লাভ করতে পারেন না। সেজন্য তারা আসলে বলছেন আমাদেরকে যে 1150 টাকার যে ঢাকার বাইরে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে লবণ দেওয়া চামড়ায়, এবং যার ফলে তাদের এখানে বিনিয়োগ করতে হচ্ছে। এবং এখানে প্রায় 15,000 কেজি লবণ তারা এখানে সংগ্রহ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত লবণের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে যে চামড়াগুলো আসছে তারা এখানে প্রক্রিয়াজাত করছেন এবং সেগুলো প্রশাসন থেকেও কিন্তু সীমান্ত নজরদারি রয়েছে এবং বিভিন্নভাবে যেন কোনোভাবে চামড়া পাচার না হয়ে যায় সেজন্য যথেষ্ট নজরদারি রয়েছে। এখানে আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে চামড়ার দামটা আসলে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। এগুলো আসলে যদি সঠিকভাবে বাইরের দেশে রপ্তানি করা হতো তাহলে হয়তো বা তারা ন্যায্য দাম পেতেন। এগুলো এই অভিযোগ রয়েছে এখানকার চামড়া ব্যবসায়ীদের।
এবার আমরা একটু রাজশাহীর খবর জানতে চাই। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, চামড়া সংগ্রহের কার্যক্রম কেমন দেখছেন আর দাম দর বিষয়ে জানাবেন। রওশন, ইতোমধ্যে আমরা দেখছি যে রাজশাহীর শিরোইল এবং সোপুরা এলাকায় যে চামড়ার দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু চামড়া আসতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বেচে কেনা শুরু করেননি। মূলত আসলে একেবারে গ্রাম বা মহল্লাগুলো ঘুরে যারা চামড়া কিনছেন তারা যখন আনবেন তখনই আসলে এটি জমজমাট হয়ে উঠবে। তবে এখন আমরা এখানে লক্ষ্য করছি মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা কিন্তু চামড়া সংগ্রহ করছে এবং এখানে অনেকেই চামড়া দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগতভাবে আসলে যেই কোরবানিগুলো করেছেন এবং ব্যক্তি পর্যায়ে যারা আছেন তারা এখানে বিক্রি করতে আসছেন এবং অনেকেই কিন্তু আসলে সদকা করে যাচ্ছেন মাদ্রাসাগুলো নেয়। আপনি জানেন যে এবারে কিন্তু আসলে মাদ্রাসাগুলো আলাদাভাবে লবণ পেয়েছে, যার কারণে চামড়া প্রক্রিয়াজাতকরণ করা বা এটাকে সংরক্ষণ করার জন্য তাদের জন্য সহজ, এবং সে কারণে এখানে আমরা দেখছি যে অন্যান্য ব্যবসায়ীদের কাছ তুলনায় কিন্তু তাদের কাছে চামড়ার মজুদটা বেশি বাড়ছে। এবং ব্যবসায়ীরা অন্যদিকে বলছে যে এবারে আসলে যে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে তাতে করে এখন পর্যন্ত তারা সেই দামেই মোটামুটি কিনতে পারছেন। তবে যেই স্কিন ডিজিজগুলো রয়েছে গরুর, সেই স্কিন ডিজিজের যেই চামড়াগুলো আসছে সেগুলো একটু কম দামে আসলে বিক্রি হচ্ছে। লবণজাত ছাড়া কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কখনো কখনো ৪৫ টাকা বা ৫০ টাকা দরে হাঁকছেন তারা। তবে চামড়ার পরিমাণ যত বাড়বে তত আসলে দামটি খানিকটা কমে আসতে পারে বলে এখানে যারা ব্যবসায়ী আছেন বা যারা বিক্রি করতে আসছেন তারা তেমন একটি শঙ্কা করছেন। তবে এখন পর্যন্ত যদি চামড়ার আকার বড় হয় এবং উন্নত মানের হয় তাহলে আসলে ব্যবসায়ীরা বলছেন তারা প্রায় ৫৫ টাকা বা ৫০ টাকাতে আসলে কিনতে পারবেন। তবে লবণজাত দিয়ে আসলে এটিকে আসলে ঢাকায় নেওয়া বা বিভিন্ন ট্যানারিগুলো নেওয়া তাদের জন্য একটু কষ্টকর, যার কারণে তারা বলছেন একটু কম দামে তাদেরকে কিনতেই হয়। তো রওশন, রাজশাহীর এই যে চামড়া সংরক্ষণের এই জায়গাগুলো না এখন পর্যন্ত আমরা যেটি দেখছি খুব একটা বেশি জমে ওঠেনি, সেটি বিকেল নাগাদ আসলে চামড়া সংগ্রহ বা বেচা কেনাটা জমে উঠবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। পশু কোরবানির সঙ্গে সঙ্গে চলছে বর্জ্য অপসারণের সমস্ত কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম এবং বগুড়ার গাবতলীর প্রত্যন্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। তবে শুরুতে ফাইসাল, আপনার কাছে জানতে চাই বর্জ্য অপসারণ শুরু হয়েছে কিনা আর কার্যক্রম কেমন দেখছেন? আসলে আমরা দেখেছি 4.5 ঘন্টা হয়ে গেছে বর্জ্য সংগ্রহ চলছে এবং চট্টগ্রামে মেয়র বলেছেন যে তিনি বিকেল 5টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করবেন। তার সকল কর্মী এবং যারা কর্মকর্তা আছেন তারা মাঠে নিয়োজিত আছেন এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে গেছি। ওয়ার্ডের যারা কর্মকর্তা আছেন তারা দাবি করছেন যে ইতিমধ্যে 30 থেকে 40% আবর্জনা তারা সংগ্রহ করেছেন, করে যে আবর্জনার ভাগার আছে সেখানে নিয়ে যাচ্ছেন এবং চট্টগ্রামকে 2টি জোনে ভাগ করে মূলত ময়লা বা আবর্জনা যেটি তৈরি হয়েছে কোরবানির পশু থেকে সেটি সংগ্রহ চলছে। এবং আমরা দেখছি যেগুলো অলিগলির ময়লা আছে সেগুলো স্থানীয় যারা আছেন তাদের সহায়তা এবং সিটি কর্পোরেশনের কর্মীদের সহায়তায় মূল সড়কে আনা হচ্ছে। মূল সড়কে যে বড় বড় ডাস্টবিনগুলো আছে সেখানে ফেলা হচ্ছে, সেখান থেকেই ছোট বড় বিভিন্ন গাড়ি দিয়ে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং কর্পোরেশনের যিনি মেয়র আছেন ডাক্তার শাহাদাত হোসেন তিনি জানিয়েছেন যে প্রায় 4200-র মতো কর্মী এবং কর্মকর্তা নিয়োজিত আছেন মাঠে, যেখানে 3.5 শতাধিক যান নিয়োজিত আছে ময়লা আনা নেওয়ার কাজে এবং প্রায় 10,000 টনের মতো ময়লা কিন্তু আজকে উৎপাদিত হতে পারে বলে তারা ধারণা করছেন। এবং সব ময়লা কিন্তু তারা বিকেল 5টার মধ্যে অর্থাৎ 6 থেকে 8 ঘন্টার মধ্যে তারা পুরোপুরি অপসারণ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রামে এবার 9 লাখের মতো পশু কোরবানি হয়েছে এবং সকাল 7টা থেকে পশু কোরবানি শুরু হয় এবং এখন আসলে কিছু কিছু জায়গায় পশু কোরবানি চলছে, সেজন্য নতুন নতুন বর্জ্য সংগ্রহ হচ্ছে। তবে যেসব স্থানে নালা নর্দমা নেই সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে বর্জ্য অপসারণ বা বর্জ্য সরে যাওয়ার যেই প্রবাহ পথ সেটি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এবার আমরা বগুড়ার পরিস্থিতি জানতে চাই, সেখানে আছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, শহরগুলোর পাশাপাশি গ্রামের চিত্রটা কেমন বর্জ্য অপসারণের ক্ষেত্রে? পরিচ্ছন্নতা কর্মীরা কি কাজ শুরু করেছেন কিনা গ্রামগুলোতে?
রওশন, গ্রামের এবং শহরের যে কুরবানির বর্জ্য অপসারণের চিত্র সেটি একেবারে ভিন্ন চিত্র। শহরের যে পৌরসভা বা অন্যান্যভাবে যে প্রস্তুতিগুলো নেওয়া হয় বর্জ্য অপসারণের, সেগুলো চলছে সকাল থেকেই বর্জ্য অপসারণের সেই কার্যক্রম চলছে, এবং গ্রামগঞ্জগুলোতে কিন্তু আসলে সেইভাবে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেরকম সরকারিভাবে বা প্রশাসনিকভাবে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামের যে কুরবানিগুলো হয়ে থাকে সেই কুরবানিগুলোতে তারা নিজেরাই এই বর্জ্যগুলো পরিষ্কার করে থাকেন। সকাল সকাল মাঠে ঈদগাহে নামাজ শেষে যখন কুরবানির পশু যখন জবাই করা হয় তারপর থেকে কিন্তু মাংস কাটাকাটিতে বাড়ির পুরুষরা ব্যস্ত থাকলেও বাড়ির নারীরা গ্রামগঞ্জের যে পুকুর, নদী, খাল, বিল রয়েছে সেগুলোতে তারা ভুঁড়ি নিয়ে এসে সেখানে ধৌত করা শুরু করেন। সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন জলাশয়গুলো, গ্রামগঞ্জের যে জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলোতে তারা এই বর্জ্য অপসারণ করছেন নিজেরাই। এছাড়া যেখানে কুরবানি দেয়া হচ্ছে ঠিক সেই জায়গাটিতে যে রক্তগুলো পড়ে থাকছে সেগুলো তারা নিজেরাই পরিষ্কার করছেন, ধুয়ে দিচ্ছেন। আর শহরের যে চিত্র সেটি একেবারে ভিন্ন চিত্র। শহরে দেখেছি আমরা বিভিন্নভাবে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হয়েছে এবং পরিচ্ছন্নতা কর্মী, অস্থায়ী কর্মী দিয়ে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে কুরবানির বর্জ্য অপসারণের সব শেষ। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে। এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কিছু অংশে এবং আফ্রিকার বিভিন্ন প্রান্তেও ঈদ উদযাপন হচ্ছে আজ। তবে আফ্রিকার দেশ মরক্কোতে গবাদি পশুর সংকটে এবার হচ্ছে না কোনো পশু কোরবানি। সকাল থেকে বিভিন্ন দেশের ঈদগাহ এবং মসজিদের পাশাপাশি খোলা আকাশের নিচেও চলে ঈদের জামাত। বাকিটা জানাচ্ছেন তানভীর জনি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের লোকজন। ২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর দেশ ভারতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদুল আজহা। দিল্লির জামে মসজিদ, উত্তরপ্রদেশের ফতেহপুর জামে মসজিদ, কলকাতার রেড রোড সহ ভারতের বিভিন্ন অঞ্চলে ঈদের জামাতে লাখো মুসল্লি অংশ নেন। ঈদের নামাজ ঘিরে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ লোকে লোকারণ্য হয়ে যায় সকালেই। নামাজ ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে দেওয়া হয় পশু কোরবানি। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালেই রাজস্থানের আজমির শরীফে সমবেত হন কয়েক হাজার মুসল্লি। দরগার খাদিম জানান, ঈদের নামাজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এসেছেন। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভে নামাজের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। ঈদুল আজহা ঘিরে পাকিস্তানে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে পাকিস্তানের জনগণ। সকাল থেকেই দলে দলে মসজিদে ভিড় জমান বিভিন্ন বয়সের মানুষ। পাকিস্তানে পালিত পশুই কোরবানি দেওয়ার রেওয়াজ অনেক বেশি। আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে শনিবার পালিত হচ্ছে কোরবানির ঈদ। তবে সরকারি নির্দেশনা থাকায় দেশটিতে পশু কোরবানি হচ্ছে না। গেল কয়েক বছর ধরে তীব্র খরায় বিপর্যস্ত দেশটি। এতে গৃহপালিত পশুর তীব্র সংকট তৈরি হয়েছে। কৃষকদের রক্ষায় গেল ফেব্রুয়ারিতে এই নির্দেশনা জারি করে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। এছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে ঈদুল আজহা। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সান দিয়েগোতে ঈদের নামাজে জড়ো হন নারী পুরুষ সহ শত শত মুসল্লি। এ সময় খুতবায় গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু অংশে শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় প্রবাসীদের মধ্যে আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। তানভীর জানি, এখন বিশ্ব। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মসজিদ সহ ঈদগাহগুলোতেও বড় পরিসরেই অনুষ্ঠিত হয় ঈদের জামাত। সেখানে ঈদের জামাত এবং প্রবাসীদের ঈদ উদযাপনের খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার তারেক। মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং প্রবাস জীবনের ব্যস্ততার মধ্য দিয়েই পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় পরিসরে যথাসম্ভব আনন্দ গণপরিবেশে মুসলমানদের
অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের চেষ্টা করছেন। মালয়েশিয়াতে সকাল থেকেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, পেনাং, জোহর বারু সহ বিভিন্ন প্রাদেশিক শহরগুলোতে সকাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এসব জামাতগুলোতে প্রবাসী বাংলাদেশিরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করেছেন। প্রবাসী অধ্যুষিত যে এলাকাটি, বিশেষ করে এই এর আশেপাশে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে থাকেন। হাংতোয়ার এই মসজিদে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ঘটেছে। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে প্রবাস জীবনেও তারা আসলে থেকে এই যে দেশের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা যে প্রবাস জীবনে যে ত্যাগ দিচ্ছেন, এই ত্যাগের জন্য তারা আসলে সরকার কিংবা পরিবারের কাছ থেকে যথাযথ সম্মান তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে তারা নামাজ আদায় করার পর মোনাজাতের মাধ্যমে কিন্তু পরিবার, প্রিয় স্বজন এবং দেশের জন্য তারা প্রার্থনা করেছেন। তারা মোটা দাগে যেটি বলছেন যে বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ পরিস্থিতি যেন বজায় থাকে, সেটি কিন্তু প্রবাসীরা মোটা দাগে বলছেন। আজকে ঈদের নামাজ করতে পেরে খুবই আনন্দিত, কিন্তু পাশাপাশি বেদনাও আছে। আজকে আমার ছেলের প্রথম ঈদ, ছেলের পাশে থাকতে পারি নাই। মুসলমানদের যত অনুষ্ঠান আছে আমরা সবাই একত্র হয়েই অনুষ্ঠান পালন করি এবং আমরা সবসময় একত্রেই থাকি, এবং যাতে করে প্রত্যেকে একজন আরেকজনের দুঃখ, কষ্ট এবং সুখ ভাগাভাগি করে নিতে পারি। পরিবার পরিজন রেখে এই প্রবাসী আজকের এই মসজিদে আসি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিবার। এই প্রবাসী আমাদের খুব কষ্ট, তারপরেও ধরো ঈদ করছি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা প্রবাসী ভাই ভাই মিলে সবাই ঈদ করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে রাগ করি, শুকরিয়া, ঈদ মুবারক। সকল প্রবাসী বাংলাদেশিরা যেন মালয়েশিয়াতে তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারেন এবং বাংলাদেশের এবং মালয়েশিয়ার যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে, সেই দিকে যেন সবাই সচেষ্ট হন, এই বলেও আসলে প্রবাসীরা তাদের আহ্বান জানাচ্ছেন। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই ছিল আমার কাছে ঈদ উদযাপনের সবশেষ তথ্য। শাহরিয়ার তারেক, এখন। দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করলেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। তাকে ঘিরে ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাফুফে থেকে পাওয়া উপহারের পাঞ্জাবি পরেই দলের সাথে ঈদের নামাজ আদায় করেন দলের এই মধ্যমণি হামজা চৌধুরী। পথে মেটান খুদে ভক্তের অটোগ্রাফের আবদারও। বাকিটা জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। বাংলাদেশের ফুটবল অঙ্গনে একেবারেই ব্যতিক্রম এবারের ঈদুল আজহা। কারণটা আর কেউ নন, দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। দলের সঙ্গে দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন তিনি। সাথে আছেন ফাহমিদুল ইসলাম, কাজেম শাহরাও। তাদের অন্তর্ভুক্তিতে ফুটবল নিয়ে দর্শক আগ্রহ এখন তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী বাফুফে থেকে পাওয়া উপহারের পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে হোটেল থেকে বের হয় টিম বাংলাদেশ। পথে খুদে দর্শকের অটোগ্রাফের আবদার মেটান হামজা। ভক্তের দাবি মিটিয়ে নামাজ আদায় শেষে বাইরে বের হলে তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। কেবল বিশেষ দিন বলেই নয়, প্রতি মুহূর্তেই যেন হামজার প্রতি অফুরান ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছেন ভক্ত সমর্থকরা। দলের ম্যানেজার আমের খান জানালেন, ভক্তদের ভালোবাসায় অভিভূত লেস্টার সিটি তারকাও। হামজা যেটা বললো যে আসলে আসার পর থেকেই যে এরকম জিনিসটা সে পাচ্ছে, নট অনলি আজকে নামাজ পড়াটা নেই, সে বিগত দিনেও এসেছে, বিগত সময়ে যে সময়টা পার করেছে, এই যে ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের, সে বললো আমি শুধু এখানে না, আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ওর যে এখানে খেলাধুলা করে, ওর যে ক্লাব, ওর যে কলিগ, সবাই তাকে খুব বাংলাদেশের ব্যাপারে জানছে এবং করছে। হামজা যেন জাদুর কাঠি নিয়ে এসেছেন বাংলাদেশ দলে, তাই তো সতীর্থদের কণ্ঠেও তার স্তুতি। আর ফুটবলের পুনর্জাগরণে অভিভূত ডিফেন্ডার ইসা ফয়সাল। অনেক স্পেশাল, যেহেতু আমাদের এখানে হামজা ভাই ইনক্লুড করছে, এবং দর্শকের যে উন্মাদনা, গত ম্যাচে দেখবেন ভুটানের সাথে, মাশাআল্লাহ অনেক 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 ক্রাউড দর্শক আমাদের ভালো সাপোর্ট করতেছে। দেশের ডাকে আরও একটি ঈদ ঘরের বাইরে। পেশাগতভাবে অভ্যস্ত হলেও দলের খেলোয়াড়দের মধ্যে রসায়ন দেখে নিশ্চিতভাবেই মনে হবে সবাই যেন একটি পরিবার। আর এই পরিবারকে সাথে নিয়ে সিঙ্গাপুর বধের স্বপ্ন খেলোয়াড়দের। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি, এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে, দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এদিকে ঈদের আনন্দের মধ্যেই রাতে শোকের ছায়া নেমে আসে গোলকিপার মিতুল মার্মার পরিবারে। ইহলোক ত্যাগ করেছেন মিতুলের বড় ভাই। যদিও দেশের হয়ে দায়িত্ব পালনের ব্রত নিয়ে দলের সঙ্গে রয়েছেন তিনি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার।
কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহ শুরু। প্রত্যাশা অনুযায়ী দাম না পেয়ে হতাশ মৌসুমি ফরিয়ারা। সরকার তো দাম বাড়াইছে বলছে, ঠিক আছে, কিন্তু এই যারা তো সিন্ডিকেট করছে, ঠিক আছে, আমরা তো দামই করতেছে। এটা এখন নদী ফালা ছাড়া বুদ্ধি নেই আমার, আর কিছু করার নাই, কেননা ফালা দেওয়া ছাড়া আমার জায়গাও নেই, আমি লবণ টবণ দেবো। কোরবানির পশুর বর্জ্য অপসারণ চলছে পুরোদমে। ঢাকা উত্তর সিটিতে 10 ঘন্টা এবং দক্ষিণে 12 ঘন্টায় সরবে আবর্জনা। দেশের কল্যাণে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত। বিশ্ব শান্তি, সুখ এবং সমৃদ্ধি কামনা। এপ্রিল উপযুক্ত নয়, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত বললেন মির্জা ফখরুল। নির্বাচনী সংস্কার চায় জামায়াত, সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা। এবং বাফুফের উপহারের পাঞ্জাবি পরেই ঈদের নামাজ আদায় করল টিম বাংলাদেশ। পথে খুদে দর্শকের অটোগ্রাফের আবদার মেটালেন হামজা চৌধুরী। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/echontv।